সংঘবদ্ধ ধর্ষণে মানসিক চাপ থেকেই জুলাই শহীদ কন্যা লামিয়ার আত্মহত্যা। সোহরাওয়ার্দীতে ময়নাতদন্ত, মাগুরায় আসিয়া ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকলেই সংস্কার সফল বললেন আলী রিয়াজ। দ্বিমত বিষয় নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান গণসংহতের। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। আজ থেকে সিলেটে শুরু কার্গো বিমান চলাচল। মঙ্গলবার থেকে শুরু হজ ফ্লাইট। কঠোর নজরদারিতে এয়ারলাইন্স ও এজেন্সি। সেবার মান বাড়াতে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপস। এবং গাজায় 5 বছরের যুদ্ধবিরতি শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস। আরও 40 ফিলিস্তিনি নিহত। পাল্টা হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা রাত্রি। জুলাই শহীদ কন্যা লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে রাজধানীর শেখের টেকে ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। বিকেলে পটুয়াখালীতে দাফন করা হবে লামিয়াকে। স্বজনরা বলছেন, গেল 18 মার্চ পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর মানসিক চাপ থেকেই আত্মহননের পথ বেছে নেন লামিয়া। ওমর ফারুকের প্রতিবেদন। জুলাই আন্দোলনে হারিয়েছেন স্বামীকে, আর এখন হারালেন আদরের কন্যা লামিয়াকে। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্বামী ও সন্তান হারিয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েন শহীদ জসিমের স্ত্রী। বাবার কবর জিয়ারত করতে গিয়ে পটুয়াখালীতে গেল 18 মার্চ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন জুলাই আন্দোলনের শহীদ জসিমের কন্যা লামিয়া। এরপর নিয়মিত চিকিৎসা নিলেও মানসিক অবস্থার উন্নতি হয়নি। শনিবার দিবাগত রাতে রাজধানীর শেকেরটেক এলাকায় ভাড়া বাসায় আত্মহননের চেষ্টা করেন তিনি। পরে পুলিশ এসে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনরা জানান, মামলা হলেও ধর্ষকদের পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহার করতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়। দোষীদের কঠোর শাস্তির দাবি স্বজনদের। আর ও তো গ্রামের বাড়িতেই থাকতো। 1 সপ্তাহ আগে আসছে ওরে ডাক্তার দেখানোর জন্য। নিউরোসায়েন্সে ডাক্তারও দেখাইছে, আগামীকালকে বাড়ি যাওয়ার কথা। ওই জায়গায় গেছে, আইসে দেখে দরজা আটকানো। এই ঘটনা। আসামি পক্ষের যারা ওরা প্রভাবশালী, ওরা মুন্সি বংশ, আর ওর মামার বংশ একটু নর্মাল, তাই ওদের যাদের বংশ প্রভাব বেশি গ্রাম অঞ্চলে তাদের একটা প্রভাব সবসময় থাকে। তাদের একটা শক্তিশালী একটা প্রভাব আছে। তার মামাও আমি শুনছি 2জন উকিল, 1 নম্বর আসামির মামাও 2জন উকিল। আমি এই ধরনের কথা শুনছি। যেভাবেই হোক তারা বাইর করবে, জমি ক্ষেত সব বেচা লাগে, তারপর বুঝে নেবে। বিষয়টা এরকমও কথা বলছে, কিন্তু এই হুমকি ধুমকি দেওয়ার কারণেই হয়েছে। খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি এনসিপির নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে, উন্মুক্ত জায়গায় না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত। শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদকে বিদায় করতে যে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, এখন তার পরিবার, তাদের ছেলে মেয়ে এইভাবে ধর্ষিত হবে 5ই আগস্টের পরে, এটা আমরা কিভাবে নিতে পারি? এ বিষয়ে আদাবর থানা পুলিশ বলছে, সুরতহাল সম্পন্ন হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। ডাক্তার বলতে পারবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারে। আমাদের কার্যক্রম আমরা শেষ করে জমা দিয়ে যাব সবকিছু। ওমর ফারুক, এখন, ঢাকা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে লামিয়ার মরদেহ ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বাইজিদ সাদ। সাদ, ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা কি বলছেন? লামিয়ার চিকিৎসা শেষে আজ তার
নিজ গ্রামের বাড়িতে পায়ে হেঁটে যাবার কথা ছিল, অথচ লামিয়া তার গ্রামের বাড়িতে ঠিকই গিয়েছে, কিন্তু লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে। কিছুক্ষণ আগেই মোহাম্মদপুরের যে বাবর রোডের আল মার্কাজুল ইসলামী হাসপাতাল রয়েছে, এখানে লামিয়ার যেই গোসল সেটি সম্পন্ন হয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু তাকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার যে গ্রামের বাড়ি রয়েছে পটুয়াখালীতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই আজ বিকেলে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে তাকে ওখানে দাফন করা হবে। এমনটি কিন্তু তার পরিবারের সদস্যরা আমাদেরকে বলেছেন। মূলত জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে 17 বছরের লামিয়া, সে তার নানা বাড়িতে যাবার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এবং পটুয়াখালীর দুমকিতে সে নিজে বাদী হয়ে তখন একটি মামলা দায়ের করে এবং তার পরবর্তীতে কিন্তু যারা আসামি ছিলেন বা বিচার প্রক্রিয়া সেটি আসলে ধীর গতির হওয়ায় ঠিক সেই সময় লামিয়া কিন্তু মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন এবং এর পরবর্তীতে তাকে কিছুদিন আগেই ঢাকাতে নিয়ে আসা হয় নিউরোসায়েন্সে। তার মানসিক যেই ট্রমার মধ্যে তিনি ছিলেন সেখান থেকে তাকে বের করতে কিন্তু তার চিকিৎসার কথা ছিল এবং এর পরবর্তীতে আজ তার ফিরে যাওয়ার কথা ছিল, তবে তিনি গত রাতেই ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহননের পথ বেছে নেন এবং আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন তিনি কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং তার পরবর্তীতে কিন্তু লামিয়ার মাও সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং তিনি এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে পরিবারের পুরুষ সদস্য না থাকায় কিন্তু ময়না তদন্ত সেই রাতে আসলে করা সম্ভব হয়নি এবং সকালে পুলিশ যেই সুরতহাল প্রতিবেদনটি থাকে সেই প্রতিবেদনটি জমা দেয় এবং পরবর্তীতে তার ময়না তদন্ত শেষ হয় এবং তারপরেই কিন্তু তাকে এখানে নিয়ে এসে তার গোসল সম্পন্ন করা হয়। এই মুহূর্তে আদতে লামিয়া রয়েছে লাশবাহী ফ্রিজিং গাড়িতে এবং সে তার নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। লামিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন বায়েজিদ সাদ। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়ার মৃত্যুর ঘটনায় পরিবারে মাতম। সেখানে রয়েছেন জসিম পারভেজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জসিম, লামিয়ার মৃত্যুর ঘটনায় স্বজনরা কি বলছেন, ধর্ষকদের বিচার প্রসঙ্গে তারা কি বলছেন, গ্রেপ্তার দুজনের বিষয়ে মামলার অগ্রগতি কেমন দেখছেন জানাবেন। আচ্ছা, আমি শেষ থেকেই শুরু করি। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে সেটি হচ্ছে লামিয়ার পৈতৃক ভিটা এবং লামিয়ার বাবা গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছেন সেই জসিম উদ্দিনের কবর, তার পাশেই কিন্তু লামিয়ার জন্য কবর খুঁড়ছেন লামিয়ার দাদা নিজ হাতে। এখানেই শায়িত হবেন লামিয়া। তো আপনি যেটুকু জানতে চেয়েছেন যে ধর্ষণের অভিযোগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু এখনো জেল হাজতে রয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনার কার্যক্রম বিষয়ে দুমকি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ডিএনএ রিপোর্ট পাওয়ার পরেই চার্জশিট প্রদান করবেন আদালতে, তারপরেই বিচার কার্যক্রম শুরু হবে। এবং এই যে লামিয়া আত্মহত্যা করেছে সে যথাযথ বিচার ব্যবস্থায় সন্তুষ্ট না হওয়ার কারণেই কিন্তু সংক্ষুব্ধ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে এবং সমাজের বিভিন্ন মানুষের কানাঘুষা এবং ভুরু কুঁচকানো এবং নানা কথায় প্ররোচিত হয়ে কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমনটি নিশ্চিত করেছে এলাকাবাসী। তো তারা আরেকটা জোরালো দাবি করেছেন যে এই লামিয়ার ধর্ষণের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং তাদের যে স্বজন রয়েছে তারাও বলছে যে আমাদের সন্তান হারিয়েছি, আমাদের একমাত্র যোগ্য নাতি এবং শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী লামিয়াকেও হারিয়েছি। তো আমরা এখন একটু শান্তি পাবো যদি ধর্ষক এবং অভিযুক্তদের যথাযথ বিচার কার্যের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি করে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুক। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। শহীদ জসিমের কন্যা লামিয়ার মৃত্যুর ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ।
সকালে আসামি ও সাক্ষীদের হাজির করা হয় আদালতে। এ নিয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। বাপি, আজ কার কার সাক্ষ্য নেওয়া হলো? মামলার পরবর্তী দিন কবে জানাবেন? থেকেই কিন্তু মাগুরায় যে চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল 10:30 থেকে কিন্তু আসামিরা নারী ও শিশু দমন যে ট্রাইব্যুনাল আদালত, এই আদালতে কিন্তু আসামিরা কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। তো আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সামনে। এখানে কিছুক্ষণ আগেই কিন্তু আসামিদের যে সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়েছে। আমরা এখানকার আইনজীবীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে প্রথম 1, 2 এবং 3 আসিয়ার মা প্রতিবেশী জলি এবং পার্শ্ববর্তী রুবেল মিয়া তার সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়েছে। এরই একই পর্যায়ে কিন্তু আগামী কালও কিন্তু এই সাক্ষ্য গ্রহণ চলবে। এইভাবে প্রতিনিয়তই কিন্তু এই সাক্ষ্য গ্রহণের কাজ দ্রুত শেষ করার জন্য কিন্তু আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। তো একে একে কিন্তু মোট এখানে কিন্তু 37 জন এর সাক্ষ্য গ্রহণ চলবে। তো আদালতের এখানে যে কিছুক্ষণ আগেই যে আমরা আসিয়ার পরিবারের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই প্রধান আসামি হিটু শেখ এবং তার 2 ছেলে এবং স্ত্রী, তাদের কিন্তু আসিয়ার পরিবারের থেকে কিন্তু ফাঁসি কিন্তু কার্যকর করার জন্য কিন্তু জোর দাবি জানিয়েছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে গত যে 13ই এপ্রিল কিন্তু পুলিশ কিন্তু চার্জশিট দাখিল করে। তারপর থেকে কিন্তু আদালত খুব তৎপর ছিল এবং যে 23 এপ্রিল কিন্তু চার্জশিট গঠন হয়। চার্জশিট গঠনের পর থেকেই কিন্তু যে আবার এই 27 আজ কিন্তু যে প্রথম যে 3 জন আসামি তাদের কিন্তু সাক্ষ্য গ্রহণ কিন্তু চলে এবং আমরা যেটা আইনজীবীদের মাধ্যমে জানতে পেরেছি এবং সাক্ষীরা কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং আসামি পক্ষের জন্য কিন্তু যে লিগ্যাল এইড থেকে কিন্তু আসামিদের কিন্তু একজন আইনজীবী কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তো এই ছিল মাগুরা জেলা ও দায়রা জজ আদালত থেকে সর্বশেষ। আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বজিৎ বাপি। সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর সংস্কারের যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিমত, তা নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় সকালে সংসদ ভবনের এলজি হলে যোগ দিয়ে গণসংহতি আন্দোলন। এ সময় সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বাংলাদেশের জন্য নতুন এক জবাবদিহির রাষ্ট্র গঠনে জাতীয় সনদ তৈরি হচ্ছে। এ সময় জুনায়েদ সাকি আরও বলেন, সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে তা নিয়ে জাতীয় সনদ করতে হবে। আর দ্বিমত বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন গণসংহতির এই নেতা। বিকেলে জেএসডির সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। জাতীয় সংসদ ভবনের এলজি হলে ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের আলোচনা চলছে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, আজকের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আগের বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা থেকে দ্বিমতের তালিকা কি ছোট হয়ে আসছে কিনা জানাবেন।
রাত্রি এটা বলাটা আসলে খুব মুশকিল যে দ্বিমতের তালিকা ছোট হয়ে আসছে কিনা। তবে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমতের তালিকায় অনেকে একমত হচ্ছে যে এই বিষয়ে তারা দ্বিমত। আবার এই যে জাতীয় ঐকমত্য কমিশন যেই বিষয়গুলো সুপারিশ 166 যে সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন সেখানে আবার অনেকে একমত হয়েছেন। যদি মোটা দাগে আমি বলতে চাই তাহলে যে সংসদে যে উচ্চ এবং নিম্ন কক্ষ সেটিতে যেরকম বিএনপি দ্বিমত পোষণ করেছে ঠিক একই রকমভাবে কিন্তু জামাত অন্যদিকে তারা কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এই সুপারিশের সাথে একমত পোষণ করেছে। কিন্তু তারা বলেছে যে নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষ দুটিতেই তারা সংখ্যানুপাতিক হার চায়। অন্যদিকে বিএনপি যেরকম বলছে যে না, তারা দুইবার একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না, পারবে মানে তারপরেও আরও পারবে। কিন্তু এই বিষয়ে আবার জামাত একমত হয়েছে সুপারিশ কমিটির সাথে যে না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। আবার যে এনসিসি গঠনের বিষয়ে বিএনপি পুরোপুরি দ্বিমত পোষণ করেছে, জামাত একমত পোষণ করেছে। কেন বললাম, এই দুটি রাজনৈতিক দল এখন এই দেশের বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে দুটি রয়েছে এবং তারা কিন্তু এই বিষয়ে একজন একমত আর একজন দ্বিমত। ছোট রাজনৈতিক দলগুলো বরাবরই যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে এই যে সংসদে তাদের অংশীদারিত্ব, যে কারণে তারা নিম্নকক্ষে অর্থাৎ আইন সভায় তারা কিন্তু সংখ্যানুপাতিকভাবে এই বিষয়টি তারা চায়। আবার একই রকমভাবে তারা ঠিক প্রধানমন্ত্রী পরপর দুইবার হতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি তার জীবদ্দশায় দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়টিও তারা একমত পোষণ করছে। কারণ ছোট দলগুলোর সংসদে তাদের অংশীদারিত্ব নিয়ে আসা কিংবা সংসদে তাদের যাওয়া, এই বিষয়গুলো যেই বিষয়গুলোতে তারা মনে করছে যে এই বিষয়গুলো তাদের সুপারিশে কাজে লাগতে পারে সেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছে। আজকে গণসংহতি আন্দোলন জুনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী, তার নেতৃত্বে এখন বৈঠক, এই আলোচনা চলছে, মতামত তারা দিচ্ছে। আর বিকেলবেলা জাতীয় সমাজতান্ত্রিক দল তাদের সাথেও এই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হবে। তো আজকে যেহেতু দুটি দলের সাথে হবে, আমরা জানতে পারবো যে তারা আসলে কোন কোন বিষয়ে একমত আর কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করেছে। রাত্রি এই ছিল আমার কাছে সর্বশেষ। জাতীয় সংসদ ভবনের এলটি হলে ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের আলোচনা চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। 29 এপ্রিল হজের প্রথম ফ্লাইট, সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। এবছর সেবার মান বাড়াতে হজ কার্যক্রমে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপস। ধর্ম উপদেষ্টা বলছেন এবারের হজ হবে অন্যবারের থেকে ব্যতিক্রম। কঠোর নজরদারির আওতায় থাকবে হজ যাত্রী পরিবহন করা এয়ারলাইন্স ও এজেন্সিগুলো। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে সময় মতো বাড়ি ভাড়া সম্পূর্ণ করায় এবার ভিসা জটিলতায় শঙ্কা নেই। অন্তর্বর্তী সরকারের প্রথম হজের প্রস্তুতি কেমন হলো তা জানাচ্ছেন নাইমা বের। বছর ঘুরে ফের এলো হজের মৌসুম। একদিন পরই আশকোনার এই হজ ক্যাম্প মুসল্লিদের পদচারণায় ভরে উঠবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোড টু মক্কা চুক্তির অধীনে এবারও বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে হজ ক্যাম্পে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে বোর্ডিং ও ইমিগ্রেশন কাউন্টার, বসানো হয়েছে ফ্লাইট পরিচালনা করা 3টি এয়ারলাইন্সের আলাদা বুথ। 2400 যাত্রী ধারণ ক্ষমতার ডরমিটরিগুলোরও করা হয়েছে সংস্কার, বাড়ানো হয়েছে এসির সংখ্যা। আমাদের নিজস্ব বাজেটের আওতায় আমরা কিছু এয়ার কন্ডিশন আমরা স্থাপন করেছি, সেটি প্রায় 65 লক্ষ টাকার মতো। সেখানে আমাদের যে ইমিগ্রেশন বাংলাদেশ বিমানের ইমিগ্রেশন আছে, সৌদি এয়ারলাইন্সের ইমিগ্রেশন আছে, ওখানে বেশ কিছু এসিকে আমাদের রিপ্লেস করতে হয়েছে। বরাবরের মতো এবারও হজের প্রথম ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। 29 এপ্রিল ভোর 3:15টায় জেদ্দার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে বিমানের প্রথম ফ্লাইট। এবার প্রি হজে 118টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব বলছেন সময় মতো বাড়ি ভাড়া সম্পূর্ণ করায় এবারে ভিসা জটিলতার সম্ভাবনা নেই। তবে বাড়ি ভাড়ার সময়ের সঙ্গে ফ্লাইটের শিডিউলের সমন্বয়হীনতার শঙ্কা তার। শুরুর দিকে ফ্লাইটের সমস্যা হবে না, যেহেতু বাড়ি ভাড়াটা আগে করা আছে, সেই ক্ষেত্রে ভিসা জটিলতার আমরা আশঙ্কা করছি না। তবে ফ্লাইট শিডিউলে কিছু জটিলতা হতে পারে, কারণ অন্যান্য বার আমরা টিকিট বরাদ্দ পেয়ে টিকিট অনুযায়ী আমরা বাড়ি ভাড়া করি। এবার কিন্তু সৌদি সরকারের চাপে বাড়ি ভাড়া আগে করতে হয়েছে, তখন কিন্তু আমরা টিকিটটা পাইনি। এখন আমাদের বাড়ি ভাড়ার শিডিউলের সাথে এয়ারলাইন্সগুলো মিলিয়ে টিকিট দিতে আমাদেরকে পারছে না। নিজেদের প্রথম হজ ব্যবস্থাপনাকে অন্যান্য বারের থেকে ব্যতিক্রম করতে চায় ধর্ম মন্ত্রণালয়। ধর্ম প্রতিষ্ঠা বলছেন হজযাত্রী পরিবহন করা 3 এয়ারলাইন্স ও 70 লিড এজেন্সির উপর কঠোর নজর রাখা হচ্ছে। আমরা এইবার হজটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় একটু ব্যতিক্রমধর্মী সুন্দর করে তোলার জন্য
আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছি। আমরা যে টিমগুলো নিয়ে যাচ্ছি তদারকি টিম, ওনারা বেসরকারি সরকারিগুলো তো দেখবেনই, বেসরকারি এজেন্সিগুলোর সেবা কার্যক্রমও ওনারা মনিটর করবেন। প্রধান উপদেষ্টার পরামর্শে এরই মধ্যে হজ যাত্রীদের জন্য মোবাইল অ্যাপের কাজ শেষ করা হয়েছে। এই অ্যাপস যুক্ত হলে সেবার মানে আমূল পরিবর্তন আসবে প্রত্যাশা ধর্ম উপদেষ্টার। মক্কায় মদিনায় কী কাজ, তার ধর্মীয় রিচুয়ালসগুলো কী কী, আজকের কোন দোয়াটা তিনি পড়বেন, এগুলো মোবাইলের ভিতরে দিতে হবে। এবং ওই মোবাইলের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে ছেলেরা, মেয়েরা, বাবারা জানতে পারবেন ওনাদের লোক এখন কোথায় আছে। এই উদ্যোগটা ব্যতিক্রম ধর্মী, এটা আগে ছিল না। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগ। সিন্ডিকেট করে হজের প্যাকেজের খরচ বাড়ানো, বিমানের টিকিটের উচ্চমূল্য, ভিসা জটিলতা আর এজেন্সিগুলোর উদাসীনতায় গেল কয়েক বছর ধরে ক্রমাগতভাবে কমেছে হজের নিবন্ধন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এবছর ভেঙেছে হজের সিন্ডিকেট, কমেছে বিমানের টিকিটের মূল্য এবং একই সাথে গত বছরের তুলনায় বেড়েছে হজের নিবন্ধনের সংখ্যাও। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে মোবাইল অ্যাপস। হজের সাথে জড়িতরা বলছেন এবছর হজ হবে গেল কয়েক বছরের তুলনায় ব্যতিক্রম। তবে কতখানি ব্যতিক্রম সেটি সময় বলে দেবে। আশকোনা হজ ক্যাম্প থেকে নাইম আবির, এখন, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো চলাচল। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত স্থগিত করে দেওয়ার পর রপ্তানির সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট থেকে প্রথম মালবাহী বিমান চালুর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। ঢাকার পর সিলেটই হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর। গ্যালিয়াস্ট্রিয়ার অ্যাভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাস A330-300 মালবাহী বিমানটি সন্ধ্যায় স্পেনের উদ্দেশ্যে 7 টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেওয়ার কথা রয়েছে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের পর রপ্তানির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো বিমান চলাচল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, সিলেটে কার্গো বিমান চলাচল দেশের রপ্তানির সক্ষমতা কতটা বাড়াবে, আর এর জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কতটা প্রস্তুত রয়েছে জানাবেন। আচ্ছা দেখুন রাত্রি, আসলে এই যে কার্গো কমপ্লেক্সের যে দাবি যেটি ছিল সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি, তার সকল দাবির যে মানুষের ব্যবসায়ী, বিশেষ করে এই অঞ্চলের ব্যবসায়ী যারা আছেন তাদের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আজকে ঘটতে যাচ্ছে এবং সন্ধ্যা 7টায় সেটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো কমপ্লেক্স সব কিছুই আসলে প্রস্তুত করা হয়েছে। এখন কেবলমাত্র যে কার্গো জাহাজ যেটি আছে সেই বিমানটি উড়াল দেওয়ার অপেক্ষায়, আনুষ্ঠানিকতার অপেক্ষায়। ইতিমধ্যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক যিনি আছেন হাফিজ আহমেদ, তিনি যেটি বলছেন যে আসলে গত মাসেই এটি বলা হয়েছিল যে এই মাসের প্রথম দিকে কিংবা শেষের দিকে সেটি উদ্বোধন হতে পারে এবং সেটি আজকেই উদ্বোধন হচ্ছে। ইতিমধ্যে এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সের সব ধরনের যে প্রস্তুতি যেটি আছে, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য পরিসর বাড়ানোর জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার দরকার সেটি বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু নিয়েছে এবং আন্তর্জাতিক যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে সক্ষমতা সেটি হচ্ছে যে এখান থেকে প্রায় 100 টনের মতো পণ্য এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে যেটি আমাদেরকে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে গ্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে কিন্তু চার্টার্ড এয়ারএস 300 থেকে 300 যাত্রীবাহী বিমান যেটি আছে, মালবাহী বিমান যেটি আছে, সেটি আসলে পোশাক নিয়ে আজকে প্রথম ইউরোপের বাজারে প্রবেশ করবে, যেটি প্রথম ফ্লাইটটি যাচ্ছে ফ্রান্সে এবং এখান থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের যে প্রাথমিক ধারণ ক্ষমতা বলা হয়েছে প্রায় 100 টনের মতো রয়েছে এবং ইউরোপ যুক্তরাজ্যের বাজারের জন্য যেটি আধুনিক মানসম্পন্ন যে সকল যন্ত্রপাতি দরকার, বিশেষ করে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম যেটি আছে ইউডিএস, সেটি আসলে যুক্ত করা হয়েছে, যেটি একমাত্র ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরেই সিলেটের যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে স্থাপিত করা হয়েছে। এতে কি এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা যেটি বলছেন যে অনুৎপাদনশীল খাতে, যেহেতু সিলেট একটি অঞ্চল, এখান থেকে যে উৎপাদনশীল খাতের যে সকল পণ্য আছে, বিশেষ করে কৃষি পণ্যের কথা যদি বলেন,
অথবা অন্যান্য যে সকল কারুশিল্প আছে সেগুলো রপ্তানিতে আসলে বিশেষ ভূমিকা পালন করবে এটি। এবং যেহেতু আজকে বিমান ও বেসামরিক বিমান চলাচলের উপদেষ্টা যিনি আছেন এবং বেবিচকের চেয়ারম্যান তারাই সন্ধ্যা 7টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন এবং আসলে সিলেট সহ সিলেটের সাধারণ মানুষের এখন কেবলমাত্র অপেক্ষা করছেন এই শুভযাত্রার জন্য। রাত্রি হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে। আজ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো বিমান চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 24তম বিসিএস রোডে অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে আছেন মেহরিন অ্যানি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অ্যানি, এই এলাকায় এখন পর্যন্ত কয়টি অবৈধ ভবন পাওয়া গেছে? অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি এই এলাকায় আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন রয়েছে, যার মধ্যে ইতিমধ্যে কিন্তু রাজুক 3টি নির্মাণাধীন ভবনের বেশ কিছু আংশিক অংশ কিন্তু ভেঙে ফেলেছে। আপনাকে যদি আমার পেছনে দেখে যে আমার পেছনে দেখবেন যে এক্সিবিটরের মাধ্যমে কিন্তু এই যে পেছনে যে নির্মাণাধীন ভবন রয়েছে তার আংশিক অংশ ভেঙে দেওয়া হচ্ছে। আপনাকে বলে রাখি আমি এখন আছি কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের 1 নং ওয়ার্ডে এবং এখানে বেশ কিছু নির্মাণাধীন ভবন রয়েছে যেগুলো আসলে রাজুকের যে ইমারত বিধিমালা রয়েছে, মানে নকশা বহির্ভূত ভাবে আসলে এইসব ভবনগুলো আসলে নির্মাণ করা হয়েছিল এবং যার কারণে কিন্তু এখানে সকাল 9টা থেকে এই রাজুকে কিন্তু এই একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে যে কয়েকটি আসলে ভবন তারা আংশিক অংশ ভেঙে দিয়েছে তার কোনোটারই কিন্তু মালিক পক্ষকে এখন পর্যন্ত দেখা যায়নি এবং রাজুকের যারা আছেন তারাও বলছেন যে তারা আসার পরে তাদের সাথে মালিক পক্ষের কারোরই কথা হয়নি। তবে এই ভবনগুলো দেখাশোনার জন্য যারা রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত আসলে তারা তাদের মালিক পক্ষের সাথে কথা বলতে পারেন এবং রাজুক বলছে যে এই যেসব ভবনগুলো রয়েছে এগুলো আসলে রাজুকের যে অনুমোদন দেওয়া যে নকশাগুলো রয়েছে সেই নকশার অনুযায়ী করা হয়নি, যে কারণে কিন্তু তারা এখানে এই অভিযানটি চালাচ্ছে এবং তারা বলছে যে এই ভবনগুলোর যদি যারা মালিক পক্ষ রয়েছে তারা যদি গিয়ে আবার রাজুক থেকে এই ভবনের নকশার অনুমোদন নিয়ে আসতে পারে তখন থেকে কিন্তু তারা এই বাসার যে নির্মাণ কাজ সেটি কিন্তু আবার পুনরায় কিন্তু পরিচালনা করতে পারবে। তার আগে কিন্তু এই ভবনের যে কাজ রয়েছে নির্মাণ কাজ সেটি কিন্তু বন্ধ হয়ে থাকবে এবং তারা বলছে যে যে অংশগুলো আসলে রাজুকে অনুমোদন ছাড়া আসলে নকশার যে কাজগুলো করা হয়েছে সেইগুলো কিন্তু তারা সেই অংশটুকু কিন্তু তারা ভাঙছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বড় যে এক্সিবিটরগুলো রয়েছে এক্সিবিটরের মাধ্যমে কিন্তু তারা এই ভবনগুলো ভাঙছে এবং এই কার্যক্রম কিন্তু এই রাজুকের মোবাইল কোর্ট কার্যক্রম কিন্তু বিকেল 3টা পর্যন্ত চলবে পর্যন্ত বলা হয়েছে এবং এই এলাকায় যতগুলো এই ধরনের নির্মাণাধীন ভবন রয়েছে যেগুলো আসলে রাজুকের নকশা অনুযায়ী হয়নি সেগুলো কিন্তু এখন আংশিকভাবে ভেঙে দেওয়া হচ্ছে। তো রাত্রে এই ছিল আমার কাছে এই রাজুকের অভিযান নিয়ে সবশেষ। কেরানীগঞ্জে অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখান থেকে যুক্ত ছিলেন মেহরিন অ্যানি। সিটি কর্পোরেশনের উদ্যোগে বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে চলছে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং একই সঙ্গে জানতে চাই খাল ও ড্রেন পরিষ্কারের পর সেখানকার ময়লা আবর্জনা আসলে কোথায় ফেলা হবে? রাত্রি একটু জানিয়ে রাখি যে বর্ষা মৌসুম এলেই বরিশালের নানা জায়গায় আমরা দেখি যে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সে কারণেই সিটি কর্পোরেশন এবার উদ্যোগ নিয়েছে যে বর্ষা মৌসুম আসার আগেই কিন্তু তারা যে ড্রেনগুলো রয়েছে কিংবা যে খালগুলো রয়েছে বড় বড় সেগুলো কিন্তু পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছে এবং গতকালকে থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং আজকে আমরা বরিশালের বগুড়া রোড, বটতলা, নবগ্রাম রোড এছাড়া জেল খাল যেটি রয়েছে সেগুলো দেখছি আমরা পরিষ্কার করার কার্যক্রম চলছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল নগরীর নবগ্রাম রোডে। সেখানেও কিন্তু একটি কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন এবং তারা সিটি কর্পোরেশন যে ভ্যাকুম মেশিন সেগুলো দিয়েই কিন্তু যে ড্রেনের ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মূলত 5টি টিমের মাধ্যমে 5টি এলাকায় কিন্তু এই কার্যক্রমটি চলছে।
এতে শতাধিক যে কর্মকর্তা, পরিচ্ছন্নতা কর্মকর্তা, কর্মচারী রয়েছে তারা কাজ করছেন। এবং বরিশালের যিনি প্রশাসক রয়েছেন তিনি কিছুক্ষণ পর ভিজিট করছেন কিংবা পরিদর্শন করছেন যে কার্যক্রম ঠিকমতো চলছে কিনা। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই যে নবগ্রাম রোডের যে রাস্তাটা, এই সময় এই জায়গাটিতে কিন্তু একসময় বড় একটি খাল ছিল, যে কারণে জলাবদ্ধতার সৃষ্টি হতো না। তবে সেই খালটি আসলে ভরাট করে এখানে বিভিন্ন ধরনের স্থাপনা হয়েছে এবং এই যে ইগুলো রয়েছে, ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো আসলে অপরিষ্কার অনেক সময় থাকে, যার কারণে কিন্তু এই এলাকাটিতেই সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এই আরেকটু জানিয়ে রাখি যে এবার জলাবদ্ধতা আসলে নিরসনে সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে যাতে বরিশাল নগরীর কোথাও জলাবদ্ধতা না হয়, সে কারণেই তাদের এই কার্যক্রম চলছে। এবং তারা মনে করছে যে এই কার্যক্রম চলমান থাকলে বরিশাল নগরীর যে এবার জলাবদ্ধতা সৃষ্টি হবে না কিংবা নিরসন করাও সম্ভব হবে বলে তারা মনে করছেন, যে কারণেই কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে এই কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম পর্যায়ে বড় বড় যে ড্রেনগুলো এবং খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কার কার্যক্রম চলছে। পরবর্তীতে ধাপে ধাপে প্রত্যেকটি ওয়ার্ডের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে চলছে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অমিত হাসান। 3 যুগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়নি চাকসু নির্বাচন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটি অকার্যকর থাকায় বঞ্চিত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আসছে না নতুন নেতৃত্ব, সাথে গড়ে উঠছে অসুস্থ রাজনৈতিক চর্চাও। এই অবস্থায় করণীয় ঠিক করতে বৈঠক করছে সব ছাত্র সংগঠন। সেখান থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা জানাবেন, এবং একই সাথে জানতে চাই যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা আসলে এই বিষয়টিকে নিয়ে কি বলছেন। রাত্রি সকাল 11টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিছুটা পরে শুরু হয়, 11:30টার পরে এই বৈঠকটি শুরু হয়। এবং এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে উল্লেখযোগ্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তার মধ্যে ছাত্র দলের কোনো প্রতিনিধি কিন্তু উপস্থিত নেই। এর বাইরে ছাত্র শিবির, ছাত্র মজলিস, ছাত্র ফেডারেশন এবং ছাত্র সেনা সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সক্রিয় যেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের প্রতিনিধিরা কিন্তু উপস্থিত আছেন। এবং এর মধ্যে বক্তব্য অনেকটাই এগিয়েছে এবং অনেক ধরনের পরামর্শ উঠে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারা আজকে একটি স্মারকলিপি প্রদান করতে চাইছেন এবং সেই স্মারকলিপির মাধ্যমে চাকসু নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপটি তারা দাবি করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই রোডম্যাপের জন্য তারা হয়তোবা 7 দিনের একটি সময়ও বেঁধে দিতে পারেন। তবে যেহেতু এখন আলোচনা চলছে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এইভাবেই আসলে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং কিভাবে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা হচ্ছে। বিশেষ করে বড় একটি রাজনৈতিক দল, ছাত্র দল, তারা কোনো প্রতিনিধি না পাঠানোয় তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় কিংবা এখনও যারা উপস্থিত হননি তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। এবং চাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র কিন্তু সংস্কারের একটি দাবি রয়েছে শিক্ষার্থীদের মাঝে এবং সেই গঠনতন্ত্র সংস্কারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু এবং চাকসু নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপের জন্য হয়তোবা একটি সময় নির্ধারণ করে দেওয়া হতে পারে। সেই সময়টি আজকের এই বৈঠক থেকে কিন্তু নির্ধারণ করা হবে। এবং আপনি জেনে থাকবেন যেটি বলছিলেন যে আসলে গত 3 যুগ ধরে কিন্তু চাকসু নির্বাচন হয়নি। সবশেষ 1990 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানকার যিনি ভিপি ছিলেন নাজিমউদ্দিন, তিনিও কিন্তু এর মধ্যে ইন্তেকাল করেছেন। এবং দীর্ঘদিন ধরে এই প্রতিনিধি না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইস্যুতে কিন্তু ছাত্রদের যেই বক্তব্য সেটি তুলে ধরার প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে রয়েছে। সাম্প্রতিক উদাহরণ যদি দিই, আগামী 14ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তন অনুষ্ঠিত হবে, কিন্তু সেখানে ছাত্রদের নানান বিষয়ে ক্ষোভ রয়েছে, কিন্তু সেই ক্ষোভগুলো কিন্তু তারা আসলে প্রকাশ করার কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না। এমতো অবস্থায় চাকসুর গুরুত্ব তুলে ধরতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে অধিকার আদায়ের এই মঞ্চটিকে সক্রিয় করার যে কার্যক্রম সেখানে সম্পৃক্ত করার জন্যই কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। রাত্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈঠক করছে সব ছাত্র সংগঠন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজায় শনিবার চালানো ইসরায়েলি আগ্রাসনে আরও 40 জনের প্রাণ গেছে। পাল্টা হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনা ও এক পুলিশ কর্মকর্তার। এদিকে আগ্রাসন ছাড়াও মার্চের 2 তারিখ থেকে ইসরায়েলি অবরোধে খাদ্য সংকট চরম পর্যায়ে পৌঁছানোয় দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের। বোমা ও গুলির আঘাত ছাড়াও গাজাবাসী এখন ক্ষুধার যন্ত্রণায় ধীরে ধীরে মারা যাচ্ছে বলে জানিয়েছেন গাজায় জাতিসংঘের মানবিক প্রধান জোনাথন হুইটেল। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ইসরায়েলি আগ্রাসনে হতাহত শিশু ও অসংখ্য নিরীহ মানুষের দেহ উদ্ধারে এভাবেই দিন কাটছে গাজাবাসীর।
জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করে 17 মার্চ থেকে হামলার মাত্রা বাড়িয়ে গাজাবাসীকে একটি মুহূর্তের জন্য নিস্তার দিচ্ছে না বর্বর ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা 51,500-এর বেশি। বোমা ও গুলি চালানো ছাড়াও অনাহারে রেখে গাজাবাসীকে হত্যার পায়তারা করছে ইসরায়েল। তাদের অবরোধের কারণে মার্চের 2 তারিখ থেকে তিল পরিমাণ কোনো মানবিক বা বাণিজ্যিক পণ্য ঢোকেনি মৃত্যুপুরীতে রূপ নেয়া এই নগরীতে। 25টি বেকারি বন্ধ হওয়ায় অন্তত 8 লাখ মানুষের খাদ্যসেবা নিশ্চিত করতে পারছে না জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। The World Food Programme food supplies for our core food assistance program within Gaza are fully depleted. Since the 2nd of March, no humanitarian or commercial goods have entered, and our capacity to respond continues to decline. The 25 bakeries we used to support across Gaza Strip, serving 800,000 people, are no longer operational. ইসরায়েলি অবরোধে 10 লাখ শিশুসহ গাজার বেসামরিক নাগরিকরা অনাহারের ঝুঁকিতে। চরম খাদ্য সংকটে অপুষ্টির ঝুঁকিও বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ক্ষুধা ও অনাহারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। তাই ইসরায়েল সীমান্ত বন্ধ রাখায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। এভাবে চলতে থাকলে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরির শঙ্কা সহায়তা সংস্থাগুলোর। The coming days in Gaza are going to be critical. Today, people are not surviving in Gaza. Those that aren't being killed with bombs and bullets are slowly dying. What we see around us is endless suffering under a total and complete blockade. ইসরায়েলি বর্বরতার পাল্টা জবাব দিচ্ছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় ইস্যুতে মিশরে থাকা মধ্যস্থতাকারীদের কাছে নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে হামাস। এদিকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বিমান বাহিনী। শনিবার সন্ধ্যায় সানা ও হুদাইদা প্রদেশসহ বেশ কয়েকটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করছে হুতিদের সাথে সম্পর্কিত গণমাধ্যম। এসব হামলায় বেশ কয়েকজন হতাহতের দাবি করা হলেও সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরানের বন্দর আব্বাসে কন্টেইনার লিকেজের ফলে রাসায়নিক বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। আহত বা দগ্ধ হয়েছেন প্রায় 1000 মানুষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দক্ষিণে শহীদের রাজেই বন্দরে বিস্ফোরণের সূত্রপাত। কন্টেইনারে থাকা তরল রাসায়নিকের জন্য এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা। কিন্তু কন্টেইনারে লিকেজের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ দেখতে পাচ্ছেন না তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দর আব্বাস শহরে পাঠিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বলছে, শনিবারের ওই বিস্ফোরণের প্রভাব পড়েছে আশপাশের অন্তত 50 কিলোমিটার এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট। কানাডার ভ্যাঙ্কুভারে স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের মধ্যে পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। স্থানীয় সময় রাত 2টার দিকে লাপুলাপু উৎসবে ঘটে এই দুর্ঘটনা। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানায় ভ্যাঙ্কুভার পুলিশ। কানাডার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র একদিন আগে ঘটল এই দুর্ঘটনা। নির্বাচনের আগে এ ধরনের ঘটনাকে ধ্বংসাত্মক বলছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি গতি তারকা নাহিদ রানা। শনিবার পিএসএস খেলতে ঢাকা ছাড়েন রানা। রাতে টিম হোটেলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছে পেশোয়ার জালমি। রোববার বাংলাদেশ সময় রাত 9টায় জালমির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। মাত্র লাল বল খেলে রানাকে অনুশীলন ছাড়া মাঠে নামবে কিনা সেটাই বড় প্রশ্ন। একাদশে জায়গা পেতে রানাকে লড়তে হবে আলজারি জোসেফ ও লুক উডের সাথে। পিএসএল ড্রাফটের গোল্ডেন ক্যাটাগরি থেকে পেশোয়ার দলে ফেরায় রানাকে। যদিও তিনি দলে যোগ দেবার আগেই 5 ম্যাচে 3 পরাজয়ে টেবিলের 4-এ আছে জালমি। এই ছিল, শেষ করছি এখন ঢাকা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই শহীদ কন্যা লামিয়ার ময়না তদন্তের পর নেওয়া হচ্ছে পটুয়াখালীতে। বিকেলে দাফন। মাগুরায় আসিয়ার ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ।
গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকলেই সংস্কার সফল বললেন আলী রিয়াজ। দ্বিমত বিষয় নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান গণসংহতের। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। আজ থেকে সিলেটে শুরু কার্গো বিমান চলাচল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। কঠোর নজরদারিতে এয়ারলাইন্স ও এজেন্সি। সেবার মান বাড়াতে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপস। এবং 5 বছরের যুদ্ধবিরতি শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস। আরও 40 ফিলিস্তিনি নিহত। পাল্টা হামলায় 2 ইসরায়েলি নিহত। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।